একটা কথা 1 মিনিটে বলি, যেটা হলো একটা মানুষ তার যে কীর্তি, তার যে অর্জন, সেটা দিয়েই শেষ হয় আসলে। মানে বেগম খালেদা জিয়াকে নানাভাবে স্টিগমাটাইজ করার চেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে, বিশেষ করে বিগত সরকারের সময়। এতিমের টাকা লুট করা থেকে, চুরি করা থেকে শুরু করে তার লিভার সিরোসিস কেন হয় না হয়, বহু বহু কিছু বহু কিছু করা হয়েছে। কিন্তু দিনের শেষে আসলে জনগণ বা মানুষই ডিসাইড করে কে কতটুকু সম্মান পাবেন। আমার কাছে এই একটা জিনিসই আমার জীবনেও আমার শিক্ষা হয়ে থাকলো, যে মানুষ ভুল করে না। যেমন আজকে যে জানাজা হলো, যে অসংখ্য মানুষ গেল, আমি অনেক মানুষকে চিনি যারা বিএনপি করেন না, সত্যিই করেন না বিএনপি, কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতি তাদের এই ধরনের একটা অসাধারণ শ্রদ্ধা এবং ভালোবাসার অনুভূতি তৈরি হয়েছে। তিনি জীবনের উপরে ঝুঁকি দিয়ে, আমরা পরে আলোচনা করব, যে লড়াইটা করেছেন শেষ পর্যন্ত। বিশেষ করে ওনার ভুল আছে, প্রত্যেকটা মানুষই ভুল করে, কিন্তু শেষ সময় তিনি যেভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছেন, এবং তিনি যেভাবে এই যে আমাদের গণতান্ত্রিক উত্তরণে যেভাবে ভূমিকা রেখেছেন, এই সব কিছু মিলে তিনি আসলে মানুষের অসাধারণ সম্মান পেয়েছেন। এবং এটা অর্জন করলে এটা শেষ পর্যন্ত আসলে কিছু, মানে বাজে কথা বলে ঠেকানো যায় না। এর মধ্যে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা যোগ করে শেষ করি। আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের দুটো স্টেটমেন্ট আপনি যদি দেখেন, তাহলেও মনে হবে যে ওনাদের স্টেটমেন্ট বাংলাদেশে প্রকাশ করা নিয়ে কেউ কেউ বলতে পারে, কারণ তার এই অন্যায়ের সাথে, তার উপরে যে নিপীড়ন হয়েছে, তার জীবনে যে সংকট হয়েছে, ক্ষতি হয়েছে, তার সাথে সরাসরি জড়িত আছেন শেখ হাসিনা। আমরা সেই আলোচনা করব, কিন্তু তাদেরও এই স্টেটমেন্ট দিতে তারা একরকম বাধ্য হয়েছেন এই নারীর প্রতি। তো এটা বিশাল অর্জন ছিল। জি, এই স্টেটমেন্টটা নিয়েও একটু, যেহেতু এটা শুরু করলেন, আমি আরো আরো নিশ্চয়ই কতগুলো বিষয় আছে, কিন্তু এই স্টেটমেন্টটা আপনি উল্লেখ করছেন একদম। আম, শেখ হাসিনা সজীব অজয় জয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও দেখছিলাম যে তারা স্টেটমেন্ট দিচ্ছে। আম, কিন্তু এটিকে মানে আপনি বলছেন যে তারাও দিতে বাধ্য হয়েছে। আমি দেখছিলাম সাংবাদিক ডেভিড বার্গম্যান, তিনি বলছেন যে এটি সৌজন্যতা নাকি ভণ্ডামি নাকি দুটোই। আপনার কাছে আসলে কি মনে হয়, এটি সৌজন্যতা, তারা আসলেই তারা তাদের একটা রিয়েলাইজেশন, নাকি না, ডেভিড বার্গম্যান যেমনটি আরেকটা বলছেন, আসলে কি না, মনে হয়? রিয়েলাইজেশন বলছি না, দিতে বাধ্য হয়েছে, কিন্তু রিয়েলাইজেশনের জন্য বলছি না। নো ওয়ে। যেমন মানে শেখ হাসিনা বলছেন গণতন্ত্র লড়াই, গণতন্ত্র লড়াইয়ের একটা সবচেয়ে বড় একটা অংশ তিনি শেখ হাসিনার বিরুদ্ধেই করেছেন। কারণ শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছে, দুজন একসাথে এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই করেছেন, কিন্তু পরবর্তীতে তার দীর্ঘ লম্বা সংগ্রামটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। আমি বাধ্য হয়েছেন এই অর্থে বলতে চাইছি, আওয়ামী লীগ যেহেতু এখন ব্যাকফুটে আছে, আওয়ামী লীগ কোনো একটা সময় বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে চায়, তাই তারা মুখোশ করে হলেও, তারা ভণ্ডামি করে হলেও এই কাজটা করতে হচ্ছে। আমি এটা বলছি যে বেগম খালেদা যে স্টেচার এমন একটা জায়গায় গেছে এখন, তাকে এইভাবে না বলে আওয়ামী লীগ তার ভবিষ্যৎ রাজনীতি আসলে চিন্তা করতে পারছে না, বাধ্য হয়েছে। আমি কথাটা এই কারণে বাধ্য হয়েছে বলছি, এটা রিয়েলাইজেশন না। হুম, জি। আম, এবং তার জানাজায় যেখানে দেখলাম যে আসলে অজস্র মানে জনস্রোতটা তো দেখা গেছে যে, দেখছিলাম টেলিভিশনের রিপোর্টাররা বলছেন যে ক্যামেরায় আটানো যাচ্ছে না, এতটা জনস্রোত এত বা এত জনসমুদ্র সেখানে। আহ, আমরা দেখলাম বিদেশি রাষ্ট্রনেতা অনেকেই আসছেন, রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতারা আসছেন। পাকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এসছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসছেন, আরও আরও বিভিন্ন দেশ থেকে এসেছেন, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী তারা এসেছেন। এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? এবং এর মধ্যে একটা বিশেষ ব্যাপার হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিশ্চয়ই একদম মনে হয় যে একদম। একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক একরকমের একটা পৌঁছে গেছে বাংলাদেশের সাথে। সেখানে এই সময় পররাষ্ট্রমন্ত্রী এসে আসলেন, তারেক রহমানের সাথে দেখা হলো, কথা বলেন, মানে কি বিশেষ বার্তা কিনা। এবং একই সাথে পাকিস্তান এবং ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ, মানে দুঃখিত, পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে। জি, একদম তাই। আপনি জয়শঙ্করকে আলাদা করে দিলেন, আপনি আলাদা না করলে আমি নিজে আলাদা করে বলতাম। বাকি যারা এসেছেন প্রেডিক্টেবল। একটা কথা একটু আগে বলে রাখি, আমাদের ইসলামের নিয়ম অনুযায়ী মৃত মানুষকে যত দ্রুত দাফন করা যায় সেটা স্ট্রংলি সাজেস্ট করা হয়। কিন্তু একটু দেরি যদি হতো, আমি ধারণা করি আরো অনেক বিশ্ব নেতা বাংলাদেশে আসতেন, বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এটা একটা বিরাট ব্যাপার, তো আসতে আরো। তো এখন আপনি যে কথাটা বললেন জয়শঙ্করের আশাটাকে আমরা অবশ্যই আলাদাভাবে দেখবো। বিশেষ করে বিএনপির সাথে না, ডক্টর ইউনূস সরকারের সাথে তাদের সম্পর্ক প্রায় শত্রুতাপূর্ণ অবস্থায় চলে যাচ্ছে। এবং আমরা কিছুদিন আগেই রাষ্ট্রদূত মানে হাই কমিশনারদেরকে ডাকাডাকি, তাদেরকে তলব করে নানান রকম শক্ত কথা বলা টলা চলছিল। এমনকি বাংলাদেশের হাই কমিশনারকে বাংলাদেশে ডেকে আনা হয়েছে পরিস্থিতি ব্রিফিং এর জন্য। কিন্তু আমি ধারণা করি জয়শঙ্কর এই কাজটা একটা কারণে করছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, বেগম খালেদা জিয়ার মৃত্যু তো বটেই,
খুবই খারাপ অবস্থায় যাচ্ছে, তখনও একবার নরেন্দ্র মোদী একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসেও তিনি খুবই সফটলি, খুবই ভালোভাবে পজিটিভলি কথা বলেছেন। আর তার মৃত্যুর পরে যে স্ট্যাটাস সেখানে তো আছেই। তার মানে ভারতের দিক থেকে এই বার্তাটা তারা দিতে চাইছেন, ভারতের অন্তত এই রিয়ালাইজেশন হয়েছে এবং এটা হতে হবে আসলে। বাংলাদেশের সাথে ভারতের রক্তের রাখি বন্ধনের সম্পর্ক টম্পর্ক এইগুলো আসলে কখনোই হয় না, কোনোভাবেই হয় না। কিন্তু দুটো দেশের মধ্যে কখনো কখনো আপনার ওয়ার্কিং রিলেশনশিপ, ব্যবসা বাণিজ্য ভিত্তিক, কখনো কখনো স্ট্র্যাটেজিক রিলেশনশিপ হতে পারে, এই ধরনের হতে পারে। এখন পরিস্থিতি যে জায়গায় গেছে, ভারত অন্তত একটা ওয়ার্কিং রিলেশনশিপে ফিরতে চায়। কারণ যেহেতু বিএনপি পক্ষ আছে, আমি কিন্তু এটা নেগেটিভ অর্থে বলছি না। হুম হুম হুম। ভারতের চাপে একসময় পাকিস্তানের সাথে আমরা কোনো সম্পর্কই রক্ষা করতে পারছিলাম না। মানে ভারত আর বাংলাদেশ আর পাকিস্তানের প্রসঙ্গে মনে পড়লো, সরাসরি জাহাজ চলাচলের জন্য নন ট্যারিফ ব্যারিয়ার আছে, আপনি সবগুলো মেশিন দিয়ে স্ক্যান করতে পারবেন, কিন্তু পাকিস্তান থেকে কন্টেইনার আসলেই সেটা ম্যানুয়ালি স্ক্যান করতে হবে। এই নন ট্যারিফ ব্যারিয়ার বসিয়েছেন যাতে পাকিস্তান থেকে কেউ ঠিক মতো ইম্পোর্ট না করে। এরকম নানান নন ট্যারিফ ব্যারিয়ার টেরিয়ার দিয়ে এগুলো প্রবলেম ছিল, আমাদের এই যোগাযোগগুলো করতে হবে। পাকিস্তান থেকে আমরা আর্টিলারি শেল কিনছি, সেটা নিয়েও ভারতের শোরগোল হচ্ছে। আমরা চাইনিজ যে ক্যানন ব্যবহার করি বা গান বলে মিলিটারিতে, সেটার জন্য তেল পাকিস্তান প্রচুর তৈরি হুম। করে। চায়না থেকে এটা সস্তায় পেলে আমি কিনবো না কেন? তো এই জায়গাগুলো এনশিওর করতে হবে। কিন্তু যেটা বলছিলাম, পাকিস্তানের সাথে যেহেতু কমিউনিকেশন এখন যথেষ্ট ভালো আছে, তো তাদেরটা এত খুব অভাবনীয় কোনো ব্যাপার না। জয়শঙ্করের আসার কারণ ওটা, ইটস এ গুড সাইন। আমি আবারও বলছি, ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেবো, সেভেন সিস্টার্স আলাদা করে দেবো, এইগুলো সবই বাজে কথা। এসব কথা নিয়ে আসলে আমরা আর ক্ষতির পর্যায়ে যেন নিয়ে না যাওয়া হয় সেই চেষ্টা আছে ভারতের দিক থেকে। যে আন্তর্জাতিক সম্পর্কে ডিএসকালেট করা বলে, ভারত ডিএসকালেট করতে চাইছে, যে এটা অন্তত আগামী নির্বাচিত সরকারের সময় যাতে জি। খারাপ পর্যায়ে না যায়। তার মানে এটা এটি একটি গুড। ভালো বার্তা, শুভ বার্তা বলে আপনি বলছেন। আমি নীলোফার চৌধুরী মণি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। নীলোফার চৌধুরী মণি, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজনীতির এপিটোপিটের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম, শুরু করছিলাম ডক্টর জাহিদুর রহমান বেগম জিয়াকে নিয়ে 1 মিনিট কথা বলছিলেন। আমরা কথা বলছিলাম তার জানাজা এবং সেখানে যে জনসমুদ্র এবং সেখানে বিদেশি বিভিন্ন দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতাদের আগমন, সেই প্রসঙ্গটা নিয়ে আপনার এবং কতগুলো বিষয় আপনার কাছে ছোট ছোট করে, তাহলে একটু এই বিষয়গুলো শুনে তারপরে অন্য প্রসঙ্গে যাই। জোরে যদি বলেন, একটু জোরে। আমি আপনি আসলে শোনার শুনতে পাচ্ছেন না? নীলোফার চৌধুরী মণি, আমাকে কি শুনতে পাচ্ছেন? পাচ্ছি, ক্লিয়ার না। আচ্ছা, আমি ছোট ছোট করে প্রশ্নগুলো করার চেষ্টা করছি যেন যেন সহজে আপনি বুঝতে পারেন। আমরা দেখলাম আপনি বেগম জিয়ার প্রয়াণে তাকে নিয়ে, আপনাদের নেত্রী, আপনি 1 মিনিট যদি বলতে চান, আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন, আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচকের শুভেচ্ছা। আজকে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে, শুধু আমি বলবো না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা নক্ষত্র হারিয়ে গেছে বা ছিটকে পড়েছে। সমস্ত বাংলাদেশ থেকে আমি বলবো যে একটা নক্ষত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা ভীষণভাবে ব্যথিত। আমরা ওনার আজকে দাফন হলো, আপনারা দেখেছেন। সেই জায়গায় আমরা বলবো যে উনি যতটা এই দেশকে দিয়ে গেছেন, কোনো কিছু দিলে যে ফেলনা যায় না, সেটা প্রমাণ হলো আজকে। বাংলাদেশের মানুষের ভালোবাসা, বাংলাদেশের মানুষের হৃদয় নিংড়ানো অভিনন্দন, হৃদয়ে নিংড়ানো সেই যে তাকে স্মরণ করা, এটা ভুলার মতো না। এটা সমস্ত ইতিহাসকে ছাড়িয়ে গেছে। আজকে আমরা ওনার আজকের এই সময়টা আমরা বলতে চাই যে উনি বাংলাদেশকে যতটুকু গণতন্ত্রের জন্য দিয়েছেন, বাংলাদেশের মানুষ বুঝেছেন যে উনি যে বিগত সরকারের ফ্যাসিস্টের সময় যে কষ্ট করেছেন, যে ওনার আপোষহীনতার কারণে সরকার যে কাজগুলো করতে পারে নাই, এবং ওনার জন্য সরকার যে টর্চার সেলটা বানিয়ে রেখেছিল, সেই টর্চার সেলটা আজকে একটা দুর্যোগ পরিপূর্ণ বেহেশতে পরিণত হয়েছে। আমরা এটুকুই বলতে চাই যে কাউকে কিছু দিলে সেটা ফেলনা যায় না। মানুষকে উনি যতটা ভালোবেসেছেন, ঠিক তারও 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 চেয়ে অনেক বেশি উনি পেয়েছেন। আজকের দিনে এটুকুই বলতে চাই। জি, নীলোফার চৌধুরী মণি, আপনি বিগত সরকারের কথা বলছিলেন, তাদের টর্চারের কথা বলছিলেন, কিন্তু এখন আমরা দেখছি বেগম জিয়ার মৃত্যুর পর
সেই সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি শোক জ্ঞাপন করছেন, তার পুত্র শোক জ্ঞাপন করছেন। আপনি আপনি এবং আপনার দলের মধ্যেও কোনো কথা হচ্ছে কিনা, এটাকে আসলে কিভাবে আপনারা নিচ্ছেন বা আপনাদের মূল্যায়ন কি? এই আমি দেখছিলাম যে তাদের মানে এই সেই শোক বার্তার নিচের কমেন্টসগুলোর মধ্যে অনেকে মানে হাহা বা হাস্যকর হিসাবে রিয়াক্ট দিচ্ছেন, কেউ কেউ রাগ প্রকাশ করছেন। আমি আপনার কথা আপনারা তো আসলে clear প্রশংসা। বুঝতে পারছি না। শারমিন আপা, সরি, আমাকে আমি ইন্টারাপ্ট করছি। আমি ক্লিয়ার বুঝতে পারছি না, প্লিজ। আর একবার চেষ্টা করি। জি, এখন হচ্ছে, এখন এখন ঠিক আছে। জি। আহ, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার পুত্র সজীব অজিত জয় তারা শোক জ্ঞাপন করেছেন, শোক বার্তা দিয়েছেন। এটিকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে একরকম মূল্যায়ন দেখেছি, অনেকে হাস্যকর বলছেন, অনেকে রাগ প্রকাশ করছেন, অনেকে অভিনয় বলছেন, অনেকে আবার প্রশংসাও করছেন। ডেভিড বার্গম্যানের কথা আমি ডক্টর জাহিদের কাছ থেকেও শুনতে চাচ্ছিলাম, তিনিও বলছেন এটি সৌজন্যতা নাকি ভণ্ডামি, এরকম একটা বিষয় বলছেন। মানে নানান রকম রিয়াকশন আছে, আপনারা কিভাবে নেন? আমি এই জায়গায় বলতে চাই, আজকে যদি আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি বহুদিন এই দেশে ছিলেন, আজকে যদি আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশে থাকতেন আগের অবস্থায়, আজকে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অবস্থায় মারা যেতেন, উনি কি ঢাকায় তার লাশটা দাফন করতে দিতেন? ঢাকায় কি 5টা লোককে এখানে জড়ো হতে দিতেন? ঢাকায় কি উনার কোনো অস্তিত্ব রাখতে দিতেন? যদি তাই না দিয়ে থাকে, আপনার মনে আছে শারমিন আপা, জাহিদ ভাই কি বলেছেন আমি শুনিনি, কিন্তু আপনার মনে আছে উনি বলেছিলেন প্রতিদিনই তো মরে, একদিনও তো মরে না। অথবা এত বছর বয়স হয়েছে, মরতে তো পারে। এই যে বিভিন্ন সময় যে কথাগুলো বলেছেন না, আমি যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী হয়ে থাকি, তাহলে আমি বলবো যে হ্যাঁ, উনি যা করেছেন ভালোই করেছেন। উনি শুভেচ্ছা দিয়েছেন, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। বাট আমি আসলে তো উনার মতো না। আমি আরেকটু চুলচেরা বিশ্লেষণ করি বলেই আমি বললাম, যেটা বলেছেন শেখ হাসিনা অ্যাজ ইউজুয়াল বলেছেন, আজকে উনি দুঃসময় আছেন। এই বলাটা সুসময়ে থাকতে যদি এই বলাটা বলতেন, তাহলে আমরা খুব ভালোভাবে এটা নিতাম। দুঃসময় থেকে এই বলাটা যখন বলছেন, যদি উনি উনার জীবন থেকে রিয়েলাইজ করে বলে থাকেন, তাহলে ঠিক আছে, ধন্যবাদ। আর যদি উনি উনি উনার উপরে থাকার জন্য যে এই দুঃসময়টা উনি পার করছেন, এই সময়টা বললে মানুষের দুইটা বাহবা পাওয়া যাবে সেই জন্য বলে থাকেন, তাহলে আমি এটাকে খুব একটা গুরুত্ব দেই না। কারণ উনি উনি যদি প্রাইম মিনিস্টার থাকতেন আর খালেদা জিয়ার যদি এই অবস্থা হতো, উনি, আমি ড্যাম শিওর, উনি তো শহীদ জিয়ার মাজারটাকে পর্যন্ত, কবরস্থানটাকে পর্যন্ত কয়েকবার করে ভাঙতে গিয়েছে, ও হাতুড়ি শাবল নিয়ে গিয়েছেন। এমনি আমি বলছি না কথাটা। আমরা যে 17টা বছর পর, 15.5 বছর উনি ওই গণভবনে ছিলেন, আমরা কি কোনোদিন স্বস্তির ভাবে জিয়ার কবরস্থানটাকে জিয়ারত করতে পেরেছিলাম? কত রকম একজন মৃত মানুষকে উনি হিংসা করছেন, ভয় পাচ্ছেন, আমাদেরকে ভয় দেখাচ্ছেন, আমাদেরকে চলাফেরায় আপনি সীমিত আপনি করছেন। আপনি বলছেন যে যদি তিনি এই সময় প্রধানমন্ত্রী থাকতেন তাহলে আসলে এই রকম বার্তা হয়তো হতো কারোর থেকে কিনা, আপনি এই এই আসতো কিনা। এইটাই দিতেন কিনা? জি। কিন্তু কিন্তু ধরেন এটি অবশ্য ভিন্ন প্রসঙ্গ, তারপরেও ধরেন যখন তার পুত্র আরাফাত রহমান কোকো তিনি মারা গেলেন, তাকে দেখতে গিয়েছিলেন, তারও একটা বিশাল জানাজা হয়েছিল সেই সময়, তখন তিনি যখন আমি প্রধানমন্ত্রী ছিলেন। আমি আমি আপনাকে এটা যদি এই সম্পর্কে যদি আপনি আমার কাছে সলিড ধারণাটা চান, একদম আল্লাহকে হাজির নাজির করে আমি বলছি কথাটা। কোকো ভাই যেদিন চলে গেলেন, সেই দিন আপনার লাশ আসলো, সারাদিন কোনো খবর নাই। সেই দিন বিকাল বেলাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে একটা মামলা হয়েছিল, যখন উনি প্রায় সেন্সলেস, তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আপনি জানেন যে কোনো দলের কিছু মানুষ, মানে বলে না বাঁশের চেয়ে কঞ্চি বড়, ওরকম কিছু যারা ছিল, তারা চান নাই, হঠাৎ করে কোনো বলা নাই উনি যে আসবেন, এরকম কিছু বলেন নাই। হঠাৎ আমরা স্ক্রলে দেখলাম টেলিভিশনের যে উনি আসছেন, রওনা হয়ে যাচ্ছেন। তখনই জানতে পারলাম যে উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে আসবেন। তখনই দুই দুই রকম কথা হলো, কেউ বললো ঠিক আছে আসতে দাও, কোনো কথা বললো না, আমাদেরকেই বলেছিল যে খবরদার উনি আসতে যেন একটা শব্দ উচ্চারণ না করা হয়, ওনাকে ঠিক মতো এসে দেখে যাওয়ার সুযোগ দেওয়া হোক। আবার ঠিক উনি যখন গুলশান 2 নম্বর গুলচত্বর পার হচ্ছে, গুলচত্বর থেকে খালেদা জিয়ার অফিস
1 মিনিটের, রাস্তাঘাট বন্ধ থাকলে 1 মিনিটের রাস্তা। সেইখানে যখন আসছেন তখন অনেকেই বললো যে নো, দেখা হবে না। এবং আপনি জানেন কিনা জানি না, ওইখানে বাইরে থেকেও তালা লাগানো ছিল। তো বাইরে থেকে যে তালাটা, সেটা তো বিএনপিরা লাগায়নি, ধরেন ভেতরের তালাটা ধরলাম আমরা বিএনপিরা লাগিয়েছে। তো যাই হোক, আমরা ছিলাম ওইখানে। উনি আসলেন, নামলেন, 1 মিনিট গাড়ি থেকে নেমে হেঁটে মানুষকে শো করলেন, তারপরে উনি চলে গেলেন। উনি আসার আগে, একজন প্রাইম মিনিস্টার আসার আগে যে সহানুভূতি দেখানোর আগে যে ক্রাইটেরিয়াটা চালাতে হয়, উনি সেটা করেন নাই। এবং সেইখানে আমি আবারও বলছি, আমাদেরও কিছু লোক থাকে যে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য। আপনি তো বুঝেনি, রাষ্ট্র চালাতে গেলে যারা চালায় তাদের অনেকগুলো নিজস্ব লোক লাগে, হয়তো নিজস্ব লোক তাদেরও ছিল, সরকারের ছিল। তারা তারা হঠাৎ করে ওইখানে সিনিয়র নেতা উপস্থিত থাকা, স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা 2 জন উপস্থিত থাকা সত্ত্বেও, মদুদ সাহেব এবং ডক্টর মঈন খান থাকা সত্ত্বেও, আপনার হঠাৎ করে অন্য কেউ আপনার মাইক্রোফোন নিয়ে বললেন যে উনাকে আমরা অ্যালাউ করবো না। এই যে এই জিনিসগুলো আজকে অনেক বছর চলে গেছে, ভেতরের কথাটা আমি বলছি। যেটাই হোক, রাষ্ট্রীয় ভাবে উনি বুঝালেন যে উনি আসছিলেন, দেখা করতে দেওয়া হলো না। বাট দল বা খালেদা জিয়া এটার কিছুই জানেন না, কোনো কোনো ঘূর্ণাক্ষরে কিছু জানেন না। ওনাকে তখন ঘুম পাড়ায় রাখা হচ্ছিল ইনজেকশন দিয়ে। তাহলে সেই জায়গায় আপনি বলেন, ওনাকে যে দোষ বা দায় দেওয়া হয়, সেই দায়টা তো আসলে ওনার না। আসলে নিশ্চয়ই। আর আমি এখনকার ওইখানে সময়ে সরজমিনে উপস্থিত। অনেক ধন্যবাদ। মানে এই বিষয়টা আপনিও স্পষ্ট করলেন, এটি নিয়ে অনেক কথা হয়েছে আগেও, তাদের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়, আমি এটি একটু উত্থাপন করলাম যে আসলে এই বিষয়টা কেমন ছিল। এখন একটু আসি যে মানে বেগম জিয়া পরবর্তী রাজনীতিটা কেমন। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে তো শুনবই, আমি ডক্টর জাহিদ আপনার কাছ থেকে এটা একটু শুনে নেই যে বেগম জিয়া পরবর্তী রাজনীতি, বিশেষ করে বিএনপির রাজনীতি, তারেক রহমান এখন শীর্ষ নেতৃত্বে মানে নিশ্চয়ই যাচ্ছেন বা আছেন। আপনার কি মনে হয় শিফটটা কেমন হবে? এটা খুবই সফট ল্যান্ডিং হবে, কারণ তারেক রহমান, আমরা খোলাখুলি যদি বলি, উনি ডিফ্যাক্টো চেয়ারপারসন অনেক দূর থেকে। সেটা 2018 সালের নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া তো জেলে চলে গেলেন, সুতরাং তখন থেকেই, তারও আগের কথা যদি বলি, তিনি মায়ের পাশাপাশি নিজেও এই দলের সাথে ইনভলভ ছিলেন। তারও আগে যদি যাই, 2001-06 যে সময়টা, সে সময় থেকে তিনি সাংগঠনিক ভাবে দলের কাজে ইনভলভ হয়ে তিনি তার যাবতীয় দায়িত্ব পালন করা, সংগঠন বোঝা, আমার মনে পড়ে তৃণমূলে গিয়ে তিনি ইউনিয়ন সম্মেলন, উপজেলা সম্মেলন এগুলো করছিলেন। তো তখন থেকে তো শুরু। এর পরবর্তীতে তিনি বিদেশে চলে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াই, সেটা তো পথে, তারপর 18-র পর থেকে আসলে উনিই দল চালাচ্ছেন, এটা ফ্যাক্ট। ডিফ্যাক্টো চেয়ারপারসন তিনি। বেগম খালেদা জিয়া যখন বেরিয়ে আসলেন, তখনও তার ফিজিক্যাল ফিটনেস ভালো ছিল না। তার পক্ষে, আর শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন পর্যন্ত তার সেই অর্থে রাজনৈতিক কাজে ইনভলভমেন্টের সুযোগ খুব বেশি হয়নি। উনি যা বাইরে ছিলেন, বাসায় ছিলেন, কার্যত তিনি গৃহবন্দীর মতোই ছিলেন। তো সুতরাং কোন রকম কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে এটা হবে বলে আমি ধারণা করি। তবে যেটা হয়, যতদিন পর্যন্ত তিনি সজ্ঞানে ছিলেন, যে অসুস্থ হলেও ক্রুশিয়াল কোনো কোনো জায়গায় হয়তো একটা অপিনিয়ন, বা তিনি, বেগম খালেদা জিয়ার একটা অন্য রোল ছিল যেটা তার দলের ভেতরে, এবং আমি প্রায় বলছি ওনাকে আসলে আমাদের খুব দরকার ছিল। ওনার এক ধরনের জাতীয় অভিভাবক, জাতীয় মুরব্বীর একটা অবস্থানে উনি চলে গিয়েছিলেন, উনি বিএনপি চেয়ারপারসন হলেও। ফলে আমাদের এখন বা নির্বাচনকালীন সময় পর্যন্ত, ইভেন নির্বাচনের পরে, গণ অভ্যুত্থানের পর ফ্র্যাজাইল স্টেট গুলোতে নির্বাচন হয়ে গেলেও আসলে দেশ যে খুব মানে স্থিতিশীল হয়ে ওঠে তা না, কখনো কখনো সংকট থাকে। সেই জায়গাটায় বেগম খালেদা জিয়াকে যে কোনো রাজনৈতিক দল, উনি জামাতকে ডেকে যদি কিছু বলেন, উনি এনসিপি কে ডেকে যদি কিছু বলেন, উনি যদি তার দলের কাউকে ডেকে যদি কিছু বলেন, তিনি সেনাবাহিনীকে ডেকে যদি কিছু বলেন, তিনি ব্যবসায়ীদের, যে কোনো, তো ওনার যে অ্যাকসেপ্টেন্সটা ছিল, ওই জিনিসটা আসলে আমরা মিস করবো। এটা একটা বড় মিস, কিন্তু দল সেই অর্থে খুব মেজর কোনো সমস্যা করছে। জি। কিন্তু আপনিও বলছিলেন যে সব তখন তার রাজনীতিটা ছিল আওয়ামী লীগ, বা তখন শেখ হাসিনা আওয়ামী লীগ তার দল, সেইটার একটা প্রতিপক্ষ ছিল, বিরুদ্ধে একটা রাজনীতি করতে হতো সেই সময়। এখন একটা পরিবর্তিত পরিস্থিতিও বটে, তিনি যখন দেশে আসছেন তখন পরিবর্তিত পরিস্থিতি, যদিও শুরু থেকেই এই পরিবর্তিত পরিস্থিতি পরিবর্তিত হবার পর থেকেও তিনি বাইরে থেকে হলেও তিনি চালাচ্ছিলেন, কিন্তু এখন এই পরিস্থিতিতে দেশে এসে তিনি চালাচ্ছিলেন, বা ধরেছেন, হাল ধরেছেন, চালাচ্ছেন, এখনো হয়তো কতটা শুরু করেছেন জানি না। তার জন্য সামনের পথটা কেমন হবে?
নেতৃত্ব সামনে উপরে মাথার উপর অভিভাবকের যে জায়গাটি ছিল সেটিও চলে গেল, কেমন হবে ডক্টর জাহেদ? এটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তো আছেই। মানে আমরা এটা শুধু তা না, আমি আমার অনেক আমাদের পরিবারের মধ্যে আমরা যদি নিজেরা খোঁজ করি, আমার নিজের পরিবারেও আছে, আমাদের অনেক গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদাররা মাঝে মাঝে হয় না যে প্রায় আনকনসাস হয়ে কোন রকমের বেঁচে আছেন। তারপর না একটা মানুষ আছে, এইটার একটা আলাদা বোধ থাকে। সেই মানুষটা যখন মারা যান, উনি হয়তো সে হচ্ছে কনসাস ছিল না ওভার দ্য ইয়ার। কেউ কেউ এটা হয়, কিছু ডিমেনশিয়া পেশেন্ট আছে, কিছু আলজাইমার্সের পেশেন্ট আছে, যিনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না, বেডেই থাকছেন 2-3 বছর 4 বছর। তারপর সে মানুষের মৃত্যু যাওয়ার পর একটা ফাঁকা অনুভূতি হয় তার প্রিয়জনের মধ্যে। তো সেই তুলনায় তো বেগম খালেদা জিয়া এই যে লাস্ট সশস্ত্র বাহিনী দিবসেও তিনি গেলেন, কনসাসলি সুন্দরভাবে কথা বললেন। উনি হয়তো শারীরিকভাবে প্রচুর অক্ষম ছিলেন, কিন্তু তার তো মানসিক যে বুদ্ধিবৃত্তিক যে জায়গা, সেটা অনেকটাই ইন্ট্যাক্ট ছিল। সুতরাং এটা তো ফ্যাক্ট যে তিনি যেখানে রোল প্লে করতে পারবেন কি পারবেন না, এই একটা সমস্যার জায়গা আছে। আর সন্তান হিসাবে আমরা তারেক রহমানের বিভিন্ন জায়গায় ছবি দেখলাম, মানে তার কাছে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা, মানে ওনার মা তো, কিন্তু এই মায়ের জন্য যে শোক করবেন সে সময়টাও তার হাতে নেই। তাকে এখন রাষ্ট্রের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, দলের প্রয়োজনে, সবকিছুর প্রয়োজনে তাকে আবার এই মাঠে আবার নামতে হবে নতুন করে। তো এগুলো কিছু ব্যক্তিগত চ্যালেঞ্জ তৈরি করবে। তবে আমি আবারও বলি, তিনি যথেষ্ট প্রস্তুত। আমি রাদার দেশে আসতে আরো সহজ হবে। এই বিদেশে থেকেই তিনি শেখ হাসিনা যে কৌশল নিয়েছিলেন যে বিএনপি কে ভেঙে দেয়া, প্রত্যেকটা স্বৈরশাসক চেষ্টা করে তার বিরোধী দলকে যদি ভেঙে দেওয়া যায়, সে চ্যালেঞ্জ সবটা, সেটা সে পেরে ওঠে। 24 সালে এত কিছু করার পরও, প্রলোভন, ভয়, নানান কিছু দেখানোর পরও এক শাহজাহান ওমরের নাম আমার মাথায় আসছে, যাকে বের করা যাচ্ছে। তো এই পুরো কৃতিত্ব কিন্তু জনাব তারেক রহমানকে দিতে হবে, তিনি দূরে থেকেই পেরেছেন। তো দেশে আসলে একদিকে তার মাথার ছায়া চলে যাওয়া, তার ইমোশনাল ক্রাইসিস হওয়া, কিন্তু আবার তাতে আমরা যোগ করবো তিনি আরেকটা ফেভারেবল জায়গায় আসছেন, যে তিনি সরাসরি এখন দেশে আছেন, সবার সাথে সরাসরি ইন্টারাক্ট করতে পারছেন। তো জি, সবকিছু ঠিকঠাক মতো চলবে আসা। জি, এই নেতৃত্বের বিষয়ে আমি নীলোফার চৌধুরী মনির কাছেও জানবো, তবে একটুখানি ডক্টর জাহিদ আপনি এটা বলবেন, সশস্ত্র বাহিনী দিবসের কথা বলছিলেন, এটিও বলা হয় যে বেগম জিয়া অসুস্থ অবস্থায় তাকে ওখানে নিয়ে যাওয়াটা, তিনি ওখানে যাওয়ার পরে এক্সপোজ হবার পরেই তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন। এটি একটা এবং তাকে সেখানে গিয়ে তিনি বসেছিলেন যখন হুইল চেয়ারে, তাকে দাঁড়াতে বা দাঁড়িয়ে যাবার কথা, তিনি সেখানে দাঁড়াতে অপারগতা প্রকাশ করলেন, তারপরে তিনি আবার বসে পড়লেন। এই ভিডিওগুলো যখন দেখানো হচ্ছে, মানে এটি কি একটা মানে স্বাভাবিকভাবেই তাকে নেওয়া হয়েছে, নাকি এর মধ্যেও কোনো কৌশল ষড়যন্ত্র কিছু কি ছিল? না, কৌশল ষড়যন্ত্র কিছু ছিল না। আমি মনে করি তাকে এক ধরনের সদুদ্দেশ্যে নেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু আচ্ছা। কিন্তু আমি একজন ডাক্তার হিসেবে বলছি, তার অনেকগুলো অর্গ্যান, ওনার লিভার, ওনার কিডনি, এগুলো কম্প্রোমাইজ, হার্ট কম্প্রোমাইজ। তো ওনার যদি একটা মেজর ইনফেকশন হয়ে যায়, সেটার ইমপ্লিকেশন ভালো হবে না। আর বাংলাদেশে তো এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স খুব কমন ব্যাপার। তো স্বাস্থ্যগত হিসাবে আসলে তাকে না নেওয়াটাই সবচেয়ে ভালো হতো। কিন্তু কোনো ইভিল ইন্টেনশনে হয়েছে আমার তা মনে হয় না। মানে ওই যে বললাম, তিনি একটা সলিডারিটির একদম একটা প্রতীকে পরিণত হয়েছেন। আমি এই সশস্ত্র বাহিনী দিবসে গেলাম, আগের বারও গেছি, উনি আগের বারও গেছেন। তো ওখানে যেটা হয়, বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ, ধরুন আমাদের সামরিক বাহিনীর অফিসারদেরকে আমরা বিভিন্ন রাষ্ট্রীয় অনেক প্রোগ্রাম এত দেখি না, এটা তাদের প্রোগ্রাম। এখানে সরকার প্রধান, সরকারে থাকা মানুষজন, সিভিল ব্যুরোক্রেসি, পুলিশ, সিভিল সোসাইটি, পলিটিক্যাল পার্টিজ, প্রত্যেকে যায়। তো এটা একদম, এবং আপনি নিশ্চয়ই, আপনার মনে আছে, এটা শেখ হাসিনার সময় এটা বসতে হলো শেষে। এর আগে যতই ঝগড়া ঝামেলা থাকুক না কেন, সশস্ত্র বাহিনী দিবসে দুই নেত্রী যেতেন, যিনি ক্ষমতায় আছেন আর যিনি বিরোধী দল আছেন। তো ওনাকেও আসলে ওই ঐক্যের একটা প্রতীক হিসেবে নেওয়া হয়েছিল, কোনো ইভিল ইন্টেনশন না। তবে আপনি তাই মেডিকেল পয়েন্ট অফ জি, ভিউ থেকে এটা অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল। যে এটা ভুল সিদ্ধান্ত ছিল, মানে এত বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন, দেশি বিদেশি চিকিৎসকের অধীনে তিনি ছিলেন, তারপরে এরকম ভুল সিদ্ধান্ত, যার কারণে হয়তো প্রশ্নটা ওঠে। নীলোফার চৌধুরী, মানে আপনিও একটু এটা এক লাইনে বলে তারপরে আপনার কাছে নেতৃত্বের প্রশ্নে আসবো। আসলে কি কোনো যেটি উদ্দেশ্যের জায়গায় সৎ উদ্দেশ্য বা কোনো মানে অসৎ উদ্দেশ্যের কোনো জায়গা ছিল কিনা, কোথাও কোনো ষড়যন্ত্র ছিল কিনা? কারণ এই প্রশ্নটাও আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় উঠেছে, যে এই শারীরিক অবস্থায় তাকে মানে কার সিদ্ধান্তে, কোন সিদ্ধান্তে, কেন সশস্ত্র বাহিনী দিবসে নিয়ে যাওয়া হলো, তাকে এক্সপোজ করা হলো। জি, দেখেন, এটা আসলে একটা প্রশ্ন, এটা অবশ্যই একটা প্রশ্ন। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে উনি খুব একটা সুস্থ ছিলেন না, ওনার যাওয়ার কথা ছিল না, তারপরেও উনি গিয়েছেন, উনিও চান নাই।
আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান উনি চান নাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চান। তো কিভাবে এটা যাওয়া হলো? আরেকটা জিনিস যে ওনার যে বয়স, এটা ডাক্তার জাহিদ ভালো বলতে পারবে, ওনার যে বয়স সবকিছু মিলে ওনার শারীরিক কন্ডিশন, সেখানে স্টেরয়েড ইনজেকশনটা আসলে ডাক্তাররাই ভালো বুঝে, আমি বুঝি না। সব মিলে আসলে ওনার সেই দিন যাওয়াটা, ওনার মাস্ক ছিল না মুখে, ওনাকে অনেকেই আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়, অনেকেই ওনাকে টাচ করেছে, ওনার কাছে ভিড় করেছে। এই টাইপের রুগীদের কাছে অত যেতে হয় না, এটাই আমরা জানতাম যে উনি, এবং উনি সবসময়, আমি একদিন ওনার বাসায়, উনি হসপিটালে যাবেন, তো ওনার বাসায় গিয়েছি আমরা, উনি হসপিটালে যাওয়ার দিন বা আসার দিন আমরা বাসায় থাকতাম। তো উনি হঠাৎ করে আমার মুখের মাস্কটা থুতনিতে লাগানো ছিল, উনি ওই সিঁড়ি থেকেই বলছিল যে এই মনি তোমার মাস্ক কই। এই যে উনি, ওনার সচেতনতা, সেই দিন কেন উনি আসলে, এই ঘটনাটা হলো মাস্ক ছাড়া, উনিও মাস্ক ছাড়া ছিলেন, ওনার আশেপাশে যারা ছিলেন আমরা দেখেছি অনেকেই মাস্ক ছাড়া ছিলেন, কেন আমি জানি না। তাহলে এই প্রশ্নটা তো রয়েই যাচ্ছে, এটি একটি গুরুতর প্রশ্ন যে তারেক রহমানও চাননি যে তিনি যান, এবং তাকে এরকম অনিরাপদ অবস্থায় কেন নেওয়া হলো, কারা তাকে নিল, এটারও নিশ্চয়ই একটা একটু দেখা দরকার আসলে এর মধ্যে কোনো সত্যি কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা। নিশ্চয়ই যদি আপনারা মনে করেন কখনো সেটি বের হবে। এবারে একটু আসি যে পরবর্তী রাজনীতিটা কেমন আসলে নীলুফার চৌধুরী মনি, বেগম জিয়া পরবর্তী রাজনীতি, যেটি ডাক্তার জাহিদও বলছিলেন, তারেক রহমান নেতৃত্বে এখন তিনি এখন শীর্ষে, আগেও তিনি ছিলেন ডিফ্যাক্টো হিসেবে যেটি কথাও ছিল, কিন্তু তার উপরে এখন দলের ভার, তার অভিভাবকহীন অবস্থায়। আপনি নেতৃত্বের মূল্যায়নটাও আপনার কাছে একটু শুনতে চাই যে বেগম জিয়া, তারেক রহমান আপনাদের শীর্ষে। দেখেন, একজন তো আরেকজনের মতো হয় না, তারপরেও তো মা এবং সন্তান, তার অনেক কিছুই তার মধ্যে জেনেটিক ভাবেই আছে। এবং আপনি দেখেন, আমি একটা এক্সাম্পল দিই যে উম, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবনে কাউকে ওইভাবে কমপ্লেন করে নাই। আওয়ামী সরকারের এত টর্চারের মধ্যে থেকে উনি কিন্তু খুব বাজে কথা বলেন নাই। তো এবং 5ই আগস্টের পরে ওনাকে বিভিন্নভাবে প্রশ্ন করলেও কিন্তু উনি এই ব্যাপারগুলোতে তেমন কোনো আনসার করেন নাই। তো সেই একই ধারাবাহিকতায় আমি যদি বলি, বিবিসিতে যখন অ্যাক্টিং চেয়ারম্যান সাক্ষাৎকার দিলেন, তখন কিন্তু একটা জায়গায় বলেছিলেন তারা সাংবাদিকরা যে আপনি কি প্রতিশোধ চান আপনাদের সাথে যা করা হয়েছে? উনি বলেছিলেন আমরা প্রতিশোধ চাই না, আমরা বিচার চাই। এই যে বিচার চাওয়া আর প্রতিশোধ চাওয়ার মধ্যে কিন্তু যোজন যোজন দূরত্ব, যেটা একসময় শেখ হাসিনা তার বাড়ি, সরকারি বাড়ি চলে যাওয়ার পরে ধানমন্ডির, উনি বলেছিলেন যে তোমার বাড়িতে আমি ঘুঘু চড়াবো, এবং উনি পরবর্তীতে ঘুঘু চড়িয়েছেন বাড়িতে। শুধু বাড়ি ছাড়া করেছেন তাই না, সেই বাড়িতে প্রায় 5টা বোধহয় 15 তলা করে বিল্ডিং উঠিয়ে ফেলেছেন, যাতে কোনোদিন ওই বাড়িটা আর ভেঙে না নিতে পারে। কারণ খালেদা জি এমনি মানবিক ভীষণ, সে তো কোনো কিছু ভেঙে তার জন্য নিতে হবে এটা তো সে চিন্তাই করতে পারে না। তো সেইখানে এই কাজটা করেছে, ঘুঘু চড়িয়েছে। পাশাপাশি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, ওনাদের দুইজনের কাউকে আমরা এই ধরনের কথা বলতে শুনিনি। এবং অ্যাক্টিং চেয়ারম্যান যখন আমাদের নেতা বিদেশ থেকে এসে বক্তব্য দিলেন লন্ডন থেকে, সেই বক্তব্যটা আপনার, তার সমালোচকরাও তার সুনাম করেছে। সেখানেও কারণ আমি কোনো কিছু বলা ছিল না, ব্যক্তিগতভাবে কোনো কিছু টানা ছিল না, একটা ড্রিম ছিল বাংলাদেশকে নিয়ে, যে যে ড্রিমটা নিয়ে সে কাজ করতে চায়, যে উই হ্যাভ এ প্ল্যান। তো এই এই জায়গাটা, এই কথাগুলো, এবং শান্তি শান্তি শান্তি, আপনার একের অধিকবার শান্তি যে চেয়েছেন বলেছেন আপনি, আমি বা আমরা যারা রাজনীতি করি, আমাদের কাছে দেখেন আমরা কিন্তু এই ধরনের কথা বলি না। আমরা কিন্তু একজন একটা বললে আমরা তার উল্টা আরেকটা ডিবেট করি। বাট উনি কিন্তু ডিবেটে যান নাই, উনি শান্তি শান্তি এবং শান্তি চেয়েছেন। তো এই জায়গাগুলো থেকে, এবং আজকের ওনার মা গতকালকে থেকে চলে যাওয়ার পরে ওনার দায়িত্ব, সবকিছু মিলে আমার কাছে যা মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে উনি পারবেন।
জি, তবে আমি আবারও আপনার বলছি, কাছে এইটাও একটু শুনি ছোট্ট করে যে তাকে আমরা আসলেই আপনি যেটি বলছেন তাকে আমরা বিনয়ী হিসেবে দেখছি, বেশ মিষ্টভাষী, আহ, স্বল্পভাষীও বটে দেখা যাচ্ছে তাকে এই সময়ে। বিষয় মানে এই বিষয়গুলো আসলেই অনেক প্রশংসিত হচ্ছেন। তিনি যেভাবে গিয়েছিলেন আর যেভাবে ফিরে আসলেন তার মধ্যে কি একটা পার্থক্য আছে নাকি মানে একই রকম পার্সোনালিটি? দেখেন একটা জিনিস, একটা কথা সেটা যে উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো, যে খালেদা জিয়া স্বল্পভাষী ছিলেন, প্রয়োজনের অতিরিক্ত খুব একটা কথা বলতেন না, উনিও কিন্তু প্রয়োজনের অতিরিক্ত খুব একটা কথা বলেন না। তো উনার এই জিনিসটা আগে থেকে এটা জেনেটিকই ছিল, আছে। আর উন্নত দেশে এতগুলো বছর থেকেছেন, আমি বলবো না যাওয়ার সময় কি ছিল। যাওয়ার সময় একটা প্রায় মৃত, প্রায় অর্ধমৃত একটা মানুষ ছিল যখন উনি যান। আর যখন উনি ফিরে এসেছেন উন্নত দেশের চিকিৎসা নিয়ে, ওনার আগের চেয়ে হয়তো বা অনেকটাই উনি সুস্থ। তো সেই জায়গা থেকে উনি 17 বছর একটা উন্নত গণতান্ত্রিক দেশে লাইভ লিড করেছেন। সেইখানে তার তো না বলতেও অনেক কিছু শেখা হয়ে যায় একটা জায়গায় ইউজ টু হয়ে গেলে। সেটা আছে, পাশাপাশি পারিবারিক যে শিক্ষাটা সেটাও আছে, পারিবারিক যে রাজনৈতিক চর্চাটা সেটাও আছে। সবকিছু মিলে আমি বলবো যে আমরা ভীষণভাবে আশাবাদী। তবে আমি আবারও বলছি, প্রত্যেকটা মানুষ তার নিজের মতো, একজনের মতো আরেকজন না হতে পারে, তার চেয়ে ভালো করবেন, হতে পারেন উনি তার মতো করবেন, ওনার মা ওনার মায়ের মতো করেছেন, ওনার বাবা ওনার বাবার মতো করেছেন। আমি এইভাবেই জাস্টিফাইটা করতে চাই আপাতত। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ নীলোফার চৌধুরী। উনি সামনে নিশ্চয়ই তার নেতৃত্ব দেখার জন্য নিশ্চয়ই অপেক্ষমান। আমি ডাক্তার জাহিদ আপনার কাছ থেকেও এটি শুনতে চাই। এইখান থেকে শুরু করি যে আসলেই তার পার্সোনালিটিতে কোনো পরিবর্তন আসছে কিনা? মানে যাবার মুহূর্তে বলতে ঠিক যে মুহূর্তে দেশ ছাড়ছেন বা অসুস্থ অবস্থায় সেই অবস্থার কথা আমি মিন করছি না। তো সেই সময়টাতে মানে যাওয়ার আগে তার যে ভাবমূর্তি, তার যে অবস্থান রাজনীতিতে বা তার যে ক্যাপাসিটি ছিল এবং আসার পরে সেই সব কিছুর তুলনা করে তার পার্সোনালিটিতে আপনি মনে করেন যে পরিবর্তন এসেছে নাকি তিনি মোটা দাগে একই রকম? আমি আসলে পার্সোনালিটির ব্যাপারটা তুলনা করতে পারবো না, কারণ হচ্ছে তিনি যাওয়ার আগ পর্যন্ত যখন 2001-06 সালে যে সরকার ছিল, সে সময় প্রচুর তথ্য ছিল এবং অনেক কিছু প্রোপাগ্যান্ডা ছিল। বিশেষ করে 1/11 সময় প্রচুর তথ্য, প্রচুর রিপোর্ট এসেছে। অন্তত একজন সম্পাদক জনাব মাহফুজা নাম পাবলিকলি স্বীকার করেছেন এবং অ্যাপোলোজাইজ করেছেন যে সেই সময় তারা অনেকগুলো নিউজ ছাপিয়েছেন, যেগুলো একদম নাম তুলে বলেছেন একটা গোয়েন্দা সংস্থা যে তাদের চাল সাপ্লাই করা, এখন উনি ওনার এডিটোরিয়াল যে উইজডম সেটা ইউজ না করেই ছাপিয়েছেন। হ্যাঁ, তার সেই জন্য প্রায় কারণে, 100 মামলা হয়েছিল তার বিরুদ্ধে। এক্স্যাক্টলি, তো সেই কারণে যেটা বলছি যে তার ওই সময়কার পার্সোনালিটি সম্পর্কে আমি নিশ্চিতভাবে বলতে পারবো। তবে একটা মেজর পরিবর্তন যেটা দেখি সেটা বলছি, এখানে ইনফ্যাক্ট ওনার সময়ের সাথে সাথে ওনার বয়সও বাড়ছে, উনি ম্যাচিওর্ড হয়ে উঠছেন আরো। মনি আপা যেভাবে বললেন যে তিনি একটা উন্নত দেশে দীর্ঘ সময় অবস্থান করছেন, আমি যেটা দেখি তার প্রস্তুতি দেখি। সাম্প্রতিক সময় কিন্তু তিনি প্রচুর কথা বলেছেন ভিডিওতে তার দলের বিষয়ে, বাংলাদেশ নিয়ে সেক্টর ওয়াইজ তিনি কি কি করতে চান। তিনি খুবই তার মাথা থেকে কথা বলেন, এমন একটু দেখলে দেখবেন ভিডিও উনি রিড আউট করছেন, এটা আপনার মনে হবে না উনি রিড আউট করছেন না, উনি একটা চিন্তা মাথা থেকে বলছেন। তার হয়তো প্রতিটা পরিকল্পনার সাথে আপনি শতভাগে একমত হবেন না, আপনার নিজের হয়তো অল্টারনেটিভ প্ল্যান থাকতে পারে, কিন্তু তার পরিকল্পনা আছে। এবং এটা শেখ হাসিনা পতনের আগে থেকে তিনি বলছেন, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে শেখ হাসিনা পতন হবে কোনোদিন তারপর আমি ভাবতে শুরু করব তা না, শেখ হাসিনা পতনের আন্দোলন চলছে, লড়াই চলছে। অনেকে তো শেখ হাসিনাকে 2024-এর নির্বাচনের পর 2041 পর্যন্ত থেকে যাবে বলে দেখছিল তো, কিন্তু ওনার ওই প্রস্তুতি আছে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি আগে উনি আসলে ওনার পাবলিকলি তো অ্যাভেলেবল অনেক কথাবার্তা ছিল না, আমি আপনার এখন সার্চ করলেও খুব বেশি পাবো না। কিন্তু এই এটা নতুন কিনা বলতে পারবো না, কিন্তু যে জিনিসটা সবার দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে উনি যখন দেশে ফিরে এসেছেন তখন যে বক্তৃতা করেছেন, বা এছাড়াও এর বাইরে থেকে যখন কথা বলেন, বা আজকে আজকে তিনি যখন কথা বলতে দাঁড়ালেন, মানে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এই ধরনের ক্ষেত্রে সন্তানদের মধ্যে যিনি বড়, ইনফ্যাক্ট তার এখন একজন সন্তানই আর দেশে আছেন, সেই মানুষটা যা বলে এর বেশি কিছু বলেন নাই। একদম টিপিক্যাল আমাদের দেশে সব বড় সন্তানটা দাঁড়িয়ে বলে আপনার কাছে যদি ঋণ থাকে জানাবেন, আর মা বা বাবা যদি কোনো কষ্ট দিয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। অথচ আজকে ওকে একটা প্ল্যাটফর্ম ছিল না, এবং এটা কোনো ভুল নাই। তার জীবনের যে নিপীড়ন, খালেদা জিয়া
এবং তারেক রহমান সহ তার উপরে টর্চার করেছিল 11 সরকার, কিন্তু তাকে নানা রকম মামলায় জের পার করে দেশে আসতে বাধা দিয়েছিল শেখ হাসিনা। একটা দুটো বাক্য, একটা দুটো শব্দ কষ্ট থেকে চলে আসতে পারে, কিন্তু আসেনি। বেগম খালেদা জিয়াও এটা করেননি, ইনিও করেননি। হুম, হুম। তো হয়তো কারো কারো কাছে বেশি মনে হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি একজন স্টেটসম্যান হওয়ার জন্য যে জায়গা, সেই জিনিসটা তিনি আসলে এখন অনেকটাই নিয়ে এসেছেন, যে কারো প্রতি ক্ষোভ, বিদ্বেষ, সেটা দেশে হোক বা বিদেশে হোক। আপনি রাষ্ট্রের সার্বভৌমত্ব নিশ্চিত করবেন, তার জন্য আপনার ভারতের সাথে বিদ্বেষ তৈরি করতে হবে না। আপনি আপনার রাইটের জায়গাটায় শক্ত থাকেন, কিন্তু শত্রুতার দরকার নেই। আওয়ামী লীগের ন্যায় বিচার হতে, আওয়ামী লীগের যারা যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে, কিন্তু বিদ্বেষ ক্রমাগত ছড়িয়ে যাওয়া, বলে যাওয়া ওকে এই করে ফেলবো সেই করে ফেলবো। মজার ব্যাপার হচ্ছে যারা আজকে অনেক এসব কথা বলছে, তার চাইতে এই পরিবারটা তার চাইতে অনেক বেশি সাফার করেছে, কিন্তু তারা এটা করছেন না। এই জায়গাগুলো আসলে খুব অসাধারণ। আমি বিশ্বাস করি, ধরুন নির্বাচনের, সেক্ষেত্রে পতনের আগে একটা কথা হতে পারে, পতনের পরে তো আসলে উনি এখন ড্রাইভিং সিটে। আমি একটু সোজা সাপটা যদি বলি, কেউ কেউ জামাত যদি জিতে যায় এটাই আলাপ করে, আমি ওই আলাপে ঢুকি না। জামাত সিট নিয়ে আপনি আলাপ করতে পারেন, কটা পেতে পারে না পারে, কিন্তু ক্ষমতায় তার দল যাচ্ছে নির্বাচন হলে, সুতরাং এই জায়গায় দাঁড়িয়েও তার মধ্যে দিয়ে এটা দেখছেন, এটাকে আমি খুবই পজিটিভ ব্যাপার। নিশ্চয়ই, আর নিশ্চয়ই। তুলনা করতে আর পারছি না, আপনি কারণ আমার আগের ডেটাটা, এই ক্ষেত্রে ওনার আগের খুব অবস্থানটার ডেটা আমার নেই। কাছে জি, নেই। জি। আপনি যে পরিমিতি বোধের কথা বা যেই পরিমিতি বোধের কথা তার আলোচনা, মানে এই আলোচনা আসলে বা আমরা যেটা লক্ষ্য করছি সেটি নিশ্চয়ই বাকিদের জন্য অনুকরণীয় হোক, বাকি রাজনীতিকদের জন্য, মানে যারা আসলে চিরে ফেলুন, ছিঁড়ে ফেলুন, ফেরে ফেলুন জাতীয় একদম একদম কথাবার্তা বলেন, একদম তাই, একদম। তাদের তাদের মধ্যেও বিষয়টা যাক, এটি একটা মানে সুস্থ ধারা নিশ্চয়ই। একটু এটি যে তিনি যে বলছেন আই হ্যাভ আ আবারও বলি প্ল্যান। এক সেকেন্ড, যারা ছিঁড়ে ফেলুন ওরকম যা যা বলছেন, তাদের তুলনায় এই জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তার ছোট ভাই মৃত্যু, মানে মানে টর্চার যদি তুলনা করেন, এনারা হাজার লক্ষ গুণ বেশি টর্চার হয়েছেন, কিন্তু তারা বলছেন না। দ্যাটস ভেরি ভেরি পজিটিভ। নিশ্চয়ই। ওই যে এবারে সেই বক্তব্য আই হ্যাভ আ প্ল্যান, কিন্তু তার আগে তারেক রহমান যেটি ফেরার আগে লিখেছিলেন যে তিনি কেন আসছেন না, তার মা অসুস্থ, তারপরেও তিনি কেন আসছেন, এই নিয়ে যখন একটা কথা হচ্ছিল, তিনি তার সেই আলোচিত ফেসবুক পোস্ট যেখানে তিনি বলছেন তার আসার সিদ্ধান্তটা তার একক নিয়ন্ত্রণাধীন নয়, এটি একটা স্পর্শকাতর বিষয়, তারপরে সেগুলো ওভারকাম করে তিনি দেশে চলে আসলেন, আমরা দেখলাম। কিন্তু এখন তিনি যে প্ল্যানগুলো নিচ্ছেন, মানে তখনও এই প্রশ্নটা অনেকে করেছে বা এসেছে যে তার প্ল্যান তাহলে কার নিয়ন্ত্রণাধীন থাকে। এখন তিনি যে প্ল্যানগুলো নিচ্ছেন সেগুলো তারই নিয়ন্ত্রণাধীন, তো তারই প্ল্যান তো, বা তিনি এক্সিকিউট করবেন তো, নীলুফার চৌধুরী মনি? মনি আবার শুনতে পেয়েছেন? আমি জিজ্ঞাসা করছিলাম, আবার বলেন, আমি আমি ক্লিয়ার শুনি। আচ্ছা, আমি জিজ্ঞাসা করছিলাম তার যে বক্তব্য ফিরেই আই হ্যাভ আ প্ল্যান, যেটি অনেক আলোচিত হলো, এই প্ল্যানটা কি তার নিয়ন্ত্রণাধীন তো, মানে তিনিই করছেন, তারই নিয়ন্ত্রণাধীন, তিনিই বাস্তবায়নের চিন্তা করছেন, সেরকমটাই তো, নাকি মানে এখানে আরো অন্য কোনো কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ আছে কিনা? কারণ তার না সেই না, পোস্টটার এটা কথা থেকে আসছি আর কি। জি, আমি বলবেন। এটা এটা বলছি আপনাকে, উনি প্রথম লাইনটা মানুষের কিন্তু স্লিপ অফ টাইম হয়। যদি আপনি দেশকে ভালোবাসেন নিজের মতো করে, এটা আই হ্যাভ এ প্ল্যান বলাটা খুব দোষের কিছু না, যেটা আমেরিকার সেই নেতা বলেছিলেন। হ্যাঁ, ড্রিমটা প্ল্যান হয়েছে। তো পরবর্তীতে উনি যখন বুঝলেন যে এটা আই হয়ে গেছে, ওনাকে কিন্তু কেউ সংশোধন করে দেননি, উনি নিজে থেকেই বলছেন উই হ্যাভ আ প্ল্যান। গেল এক নাম্বার। দুই নাম্বার, আমি আপনাকে প্রমাণ দেই উনি সবাইকে নিয়ে কাজ করতে পছন্দ করেন। এটার কারণ আমি আপনাকে প্রমাণটা বলি। শেখ হাসিনা সরকারে থাকা অবস্থায় আরো আজকে থেকে প্রায় 2.5-3 বছর আগে উনি 31 দফা বিএনপি পেশ করেছে জাতির উদ্দেশ্যে প্রেস কনফারেন্স করে। সেই 31 দফাটা কিন্তু বিএনপি একা করেনি। বিএনপি নিজেরা করেছে, বিএনপির অনেক বুদ্ধিজীবী যারা আছে তাদের দিয়ে করিয়েছে, অন্যান্য জোটে যারা আছে বিএনপির সাথে তাদেরকে এই কপিগুলো দিয়েছে, দিয়ে এক একজন এক এক রকম তাদের বুদ্ধি বিবেচনা দিয়ে তারপর একটা 31 দফা হয়েছে। তো এই যে এটা নামটা হয়েছে বিএনপির, কিন্তু বিএনপি কিন্তু অস্বীকার করে না, বিএনপি সবার সহযোগিতা নিয়ে 31 দফা করেছে। পরবর্তীতে সমস্ত বাংলাদেশে এই 31 দফাটা আপনার সেমিনার সিম্পোজিয়াম করে জনগণকে জানিয়েছে, লিফলেট করে এটা জনগণকে বলেছে বিএনপি এই ধরনের স্বপ্ন দেখে, এই স্বপ্ন বাস্তবায়ন করতে চায় যদি বিএনপি পাওয়ারে আসে, যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তার হাতে থাকে। তো এই যে
এটা থেকে প্রমাণ কি হয় না? তখন কিন্তু কিন্তু উনি ভার্চুয়ালি সবকিছু করতেন। তো ভার্চুয়ালি সবকিছু করতেন, সব দল জোটের সাথে বসতেন, নিজ দলের সাথে বসতেন, নিজ দলের বুদ্ধিজীবীদের সাথে বসতেন, এবং অন্য আমাদের দল সাপোর্ট করে না। আমি মনে করেন যে ডাক্তার জাহিদ এখানে আছে, ডাক্তার জাহিদ এক সময়, এখন করেন কিনা আমি জানি না, মান্না ভাইয়ের দলটা হুম। করতেন, পদ পদ করি না পদবি। এখন, হ্যাঁ একসময় একসময় করতাম ঠিক আছে। হ্যাঁ সেই। তো তারপরেও আমার যদি ভুল না হয়, ডক্টর জাহিদও কিন্তু বিএনপির অনেক জায়গায় আমন্ত্রিত অতিথি হয়ে যান, অনেক রকম বুদ্ধি অ্যাপ্লাই করেন। তাকে মনে করা হয় যে ছেলেটা অন্য 10 জনের চেয়ে একটু ব্যতিক্রম বুঝে, সেই জন্য বিএনপি তাকে কিন্তু বিএনপি করার জন্য একবারও মনে হয় বলে নাই যে আপনি বিএনপিতে জয়েন করেন। তো এই জায়গায় এটা নট অনলি জাহিদ, এটা এই টাইপের আরো অনেকেই আছে, অনেকেই আছে যারা বিভিন্ন লেখালেখির সাথে জড়িত, টকশো করে না, লেখালেখির সাথে জড়িত, তাদেরকে নিয়েও আপনার বিএনপির একটা ব্রেইন নামে একটা সংগঠন আছে, সেইখানে কিন্তু বিভিন্ন দলের লোকজন, তাদেরই বরং বেশি অগ্রাধিকার ওখানে। তো আমি 2-1 দিন গিয়েছি, আমি তাদেরকেই দেখেছি। তো সেই জায়গায় আমি বলতে চাই যে তারেক রহমান সাহেব উনি অবশ্যই সবাইকে নিয়েই ওইভাবে প্ল্যানটা মজবুত করবেন, সাপ্লাই করবেন, এবং বাংলাদেশে এটা আপনার বাস্তবায়িত করবেন যদি উনি সুযোগ পান। আমার কাছে জি এটা মনে হয়েছে মোটা দাগে। জি, অনেক ধন্যবাদ ইলোফার চৌধুরী। মানে এই বিষয়ে আমি খুব ছোট্ট করে ডাক্তার জাহিদের কাছ থেকে শুনবো, তবে আপনাদের কাছে আর একটা প্রশ্ন আমি করে রাখি, যেটি একদম শেষ প্রশ্ন হিসেবে আপনাদের কাছে জানতে চাইবো যে যেহেতু বছরের শেষ দিন, এই বছরটা কেমন গেল, গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনাদের কাছ থেকে ছোট ছোট করে জানার সুযোগ হয়। ডাক্তার জাহিদ, তার আগে এটা একটু বলেন যে আই হ্যাভ আ প্ল্যান, উই হ্যাভ আ প্ল্যান। আমি আসলে প্রশ্নটা এই অ্যাঙ্গেল থেকে করছিলাম, তিনি তার নিয়ন্ত্রণটা তারেক রহমানের পুরোপুরি তার হাতে, তো আর কোথাও থেকে তার নিয়ন্ত্রণ নেই তো, যেটি তিনি লিখছিলেন যে তার একক নিয়ন্ত্রণাধীন নয় তার সিদ্ধান্ত। সেজন্যই আসলে এই প্রশ্নটা করা, ডাক্তার জাহিদ। আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে বলি যে ক্ষমতায় থাকা আর না থাকা কিন্তু ডিফারেন্ট। উনি যত বড় দলেরই নেতা হন না কেন, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। ফলে অনেক সিদ্ধান্তই তার পক্ষে নেওয়া কঠিন হয়ে যাবে। এখন বাংলাদেশের ক্ষমতায় ভিন্ন দেশ আছে, নানান রকম খেলোয়াড় দেশের ভেতরে এবং দেশের বাইরে আছে তো। এবং কেউ কেউ মনে করে এটা তাদের লাইফ টাইমের জন্য শেষ চান্স, যেমন চান্স তারা আর পাবে না বাংলাদেশ যদি ডেমোক্রেটিক প্রসেসে ঢুকতে চায়। কিন্তু এই মানুষটাই যখন নির্বাচিত হয়ে, যদি নির্বাচিত হন, আমি আমি মোর দ্যান কনফিডেন্ট যে উনি নির্বাচিত, মোটা দাগে যদি ফেয়ার নির্বাচন হয়, নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন। যখন তিনি দেশের ড্রাইভিং সিটে আসবেন, এবং জরুরি কথা শারমিন, সেটা হচ্ছে জনগণের ভোটে আসবেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। শেখ হাসিনা যখন ম্যান্ডেট, শেখ হাসিনা বলে না, তারেক রহমানও যদি জনগণের ম্যান্ডেট ছাড়া কোনোদিন ক্ষমতায় থাকতে যান, তখন তার হাতে আসলে আর অনেক কিছু থাকবে না। তখন বহিঃশক্তি, দেশের অভ্যন্তরে মিলিটারি পুলিশ আপনাকে দিয়ে তাদের কাজ করাবে ক্ষমতায় রাখার বিনিময়ে। তো যেহেতু একটা ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় আসবেন, তার প্ল্যান বাস্তবায়ন তিনি তার মতো করেই করতে পারবেন। সেটা অন্যদের খুব বেশি, আমি কথাটা খুব বেশি বলছি, কারণ হলো পৃথিবীর বাস্তবতা আছে কতগুলো। আপনি জনগণের ভোটে নির্বাচিত হলেও দেশের মধ্যে নানান পাওয়ার সেন্টার্স আছে, এটা উনি বলে না, এনিবডি। দেশের বাইরে নানান রকম প্লেয়ার্স আছে, জিওপলিটিক্স আছে, এর মধ্যে কিছু ব্যালেন্স হয়তো করতে হয়, কিন্তু মোটা দাগে তিনি যা করতে চান তিনি সেটা করতে পারবেন। কেউ তেমন কোনো বাধা দিতে পারবে বলে মনে করি। অনেক ধন্যবাদ। শেষ প্রশ্ন, বছরটা কেমন গেল, কেমন ছিল দেশের মানবাধিকার, কেমন ছিল দেশের মানুষ, এবং সরকার কেমন চালালো এই বছর, ডাক্তার জাহিদ? সরকার এই বছর না, সরকার গত বছরেই শুরু করেছে। গত বছর থেকে এই বছর, আমরা যেটা এই বছরে আলাপ করছি, কিছুক্ষণের মধ্যে এই বছরটা শেষ হবে। সরকার একেবারেই একেবারেই ভালো চালায়নি, ভালো চালাচ্ছে না এখন পর্যন্ত। এখন না, বেশ কয়েক মাস আগে থেকেই বলছি, নির্বাচনটা যদি ঠিকঠাক মতো সরকার করে দিয়ে দিয়ে মানে করে দিয়ে যেতে পারে, সেটুকু হলে আমরা সরকারকে মোটামুটি একটা পাস মার্ক দিতে চাই। কিন্তু সেই ব্যাপারেও যে সরকার খুব ভালো এগোচ্ছে, আমরা যেটা মনে করি না। এখনো আইন শৃঙ্খলার অবস্থা যথেষ্ট ভালো না। তো সেই বিবেচনায় আমি আসলে সরকারকে খুব ভালো কিছু বলে থাকি না। তবে সরকারকে একটা প্রশংসা আমরা নির্বাচনের ক্ষেত্রে করব, সরকার যে ডেডলাইন বলছিল, প্রধান উপদেষ্টা যে ডেডলাইন বলছিলেন, সেই ডেডলাইন অনুযায়ী অন্তত আমরা এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছি। একটা প্রশংসা এটাও, সরকারের মধ্যে এবং সরকারের বাইরে অনেকেই আছেন যারা চান নির্বাচনটা না হোক, পিছিয়ে যাক। নির্বাচন হলে গৃহযুদ্ধ বেঁধে যাবে বলে বলছেন। খেয়াল করুন, নির্বাচন না হলে না, নির্বাচন হলে গৃহযুদ্ধ বেঁধে যাবে, এরকম কথা বলছেন একজন খুবই পরিচিত পাবলিক ইন্টেলেকচুয়াল।
এইসব প্রেক্ষাপটেও সরকার অন্তত এদিকে কোনো রকম মানে ভ্রুক্ষেপ করছেন না। সরকার তার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, নির্বাচন কমিশন সহ। এটা একটা ভালো দিক দেখছেন। আমি একদমই আমার হাতে সময় নাই, তারপরে এটা একটু জিজ্ঞাসা করি। এই সময় এসে দেখলাম একদম এই বছরের শেষের দিকে এসে খোদাবক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী তিনি পদত্যাগ করলেন আরও একজন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাইদুর রহমান, ডাক্তার সাইদুর রহমান। মানে এটা কেন হলো, এটির ব্যাখ্যা পান? আমি যারা সাইদুর রহমান একটা ঠিক জানি না, ওনার কি যেন একটা রিটায়ারমেন্টের ইস্যু আছে দেখলাম, আমি জানি না এখন উনি রিটায়ারমেন্ট, এখন যেটা আমাদের আইপিজিএমআর ছিল সেটার উনি জিসি ছিলেন, সেটা থেকে উনি ওখানে গেলেন, কিন্তু আমি দেখলাম রিটায়ারমেন্টের চিন্তা ছিলেন। কিন্তু খোদাগত সম্পর্কে এটুকু কনফিডেন্টলি বলা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধারাবাহিক ব্যর্থতার কারণে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সামনে দেখি, উনি তো আবার কৃষি উপদেষ্টাও। স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি কার্যত কৃষি মন্ত্রণালয় বেশি দেখাশোনা করতেন স্বরাষ্ট্র চাইতে, স্বরাষ্ট্র মূলত দেখছেন জনাব খোদাবক। তো এই ব্যর্থতার দায়ে সম্ভবত তাকে সরানো হলো, সরকার অন্তত অবশেষে এইটুকু রেকগনাইজ করে। জি, অনেক ধন্যবাদ। যদিও মানে মিডিয়া ফেস করতেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নানান রকম গুবলেট তিনি পাকাতেন বা পাকাচ্ছেনও বটে। নীলোফার চৌধুরী মনি, আপনার মূল্যায়নে এই বছর সরকারের পারফরমেন্স মানুষ কেমন ছিল? কে সরকারের? এই এক বছরে সরকারের পারফরমেন্স আপনি মার্কিংও করতে পারেন 10-এ, এই বছরে সরকারকে কত দেবেন, এবং আমরা সাধারণ মানুষ আর কি, সাধারণ মানুষ কেমন? আপনি যদি নাম্বারিং করেন, নাম্বারিং করলে আমি সর্বোচ্চ 1-1.5 দিতে পারি সরকারের সফলতা। আর আপনি যদি মনে করেন যে কেমন ছিল ব্যর্থতা, আপনি বলেন আইন শৃঙ্খলা জঘন্যতর অবস্থা, অর্থনীতি জঘন্যতর অবস্থা, আপনার স্বাস্থ্য জঘন্যতর অবস্থা, আপনার বাজার ঘাট জঘন্যতর অবস্থা। তো একটা সরকার তো আপনার কি করে? একটা সরকার আপনার জীবনের নিরাপত্তা দেয়, সে ব্যর্থ হয়েছে। একটা সরকার আপনার অফিসিং বা আপনার কাজকর্মের নিরাপত্তা দেয়, সেখানে ব্যর্থ হয়েছে, সেখানে সিন্ডিকেটে ভরপুর। একটা সরকার আপনার চলাফেরার নিরাপত্তা দেয়, সেখানে সরকার ব্যর্থ হয়েছে। তাহলে আমি কিভাবে সরকারকে সফল বলতে পারি আপনি বলেন? জি, একদমই স্পষ্ট। মানে তবে নাম্বারটা খুবই উল্লেখযোগ্য, 1 থেকে 1.5 নাম্বার দিয়েছেন নীলোফার চৌধুরী মনি। ডাক্তার জাহিদ কি কোনো নাম্বার দিবেন? না, আমি আরো বেশি দিতে চাই। আমি কত দেবো জানি না, আরো বেশ খানিকটা বেশি একটা কারণে দেবো। সেটা হচ্ছে যে এই প্রেক্ষাপটে এই সরকারটা কাজ করছে, এই প্রেক্ষাপটে আসলে দায়িত্ব পালন করা, কাজ করা খুব কঠিন। মানে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটা স্টেটের দীর্ঘকালীন স্বৈর শাসনের কারণে স্টেটের পুরো স্ট্রাকচার ভেঙে যায়, সেটা বিবেচনা করে আরেকটু বেশি দেবো, তবে অনেক বেশি মানে না, এটা হচ্ছে। ছাত্র অসুস্থ ছিল এই জন্য আর কি, পারফরমেন্সের মার্কস না, পরিস্থিতি বিবেচনায় আসলে। অনেক ধন্যবাদ।